আমরা হচ্ছে ছাগলের না তৃতীয় সন্তান। টাকা আনতে গিয়ে জুতো ছিঁড়ে যায় গো আমাদের। প্রথম আমি কোনো চ্যানেলকে দেখলাম আর্ট ডিরেক্টরের ইন্টারভিউ নিলেন, যিনি রয়েছেন তার কিন্তু কাজ কিন্তু অনেক, কিন্তু তাকে খুব একটা ক্যামেরার সামনে দেখাও যায় না। তো রয়েছে হচ্ছে আর্ট ডিরেক্টর, একজন আর্ট ডিরেক্টর, বাংলা ছবির বহু ছবিতে আর্ট ডিরেকশন করেছে তপন দা। তো আজকে তার সাথে কথা বলবো, বহু দিক নিয়ে কথা হবে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আর দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তপন দা, মানে আর্ট ডিরেকশন এই জায়গাটা খুব একটা হাইলাইটেড হয় না। মানে একটা ধরো ছবি যখন আমরা রিভিউ করি বা দেখি, সেখানে যে আর্ট ডিরেকশন নিয়ে যে খুব পাতার পর পাতা লেখা হয়েছে তা নয়। তো আমি ফার্স্টে এটা জানতে চাই, তোমার আর্ট ডিরেকশনের প্রতি ন্যাকটা হলো কী করে? না তুমি প্রথমে যে প্রশ্নটা করলে তার আগে উত্তরটা দিই। আমরা হচ্ছে ছাগলের না তৃতীয় সন্তান, মানে ফার্স্ট সেকেন্ড খেয়ে যাওয়ার পর যদি তৃতীয়টা কিছু বাঁচে তবে আমরা পাই। তো আজকে দেখলাম তুমিই প্রথম আমাকে ডাকলে, তার মানে মনে হলো আমি প্রথম সন্তান। তো এটাকে আমি জানি না তুমি কিভাবে নেবে। সত্যি আর্ট ডিপার্টমেন্ট ছাড়া ক্যামেরা খুললে কিছুই দেখা যাবে না, কিন্তু আমরাই ব্রাত্য থেকে যাই, জানি না কেন, কীভাবে আমি জানি না। কিন্তু আর্ট ডিপার্টমেন্ট ছাড়া যে কোনো একটা ছবি বা মুভি বা সিরিয়াল বা কোনো আর্টওয়ার্কই মানে প্রসিদ্ধ নয় বা ফুলফিল হয় না, কিন্তু সেখানে আমরা বাদ যাই। বলো আর কি বলবো। তো তোমার এই আর্ট ডিরেকশনের প্রতি ন্যাকটা হলো কি? কারণ সিনেমা তো অনেক বেশি গ্ল্যামারাস জায়গা, সেখানে অনেক কিছুর প্রতি তো ন্যাক হতে পারতো, কিন্তু পার্টিকুলার তোমার এই আর্ট ডিরেকশন, তুমি এইটা করবে মানে একটা সিনে আসলে আশেপাশে জিনিসগুলো কীরকম কী হবে এটাই তো মনে হয় কাজ, না কি না? তুমি যদি একটু খুলে বলো, দর্শকরাও অনেক কিছু জানতো। আর্ট হচ্ছে এমন একটা জিনিস যে ক্যামেরা খুলে প্রথম যেটা দেখা যায় আর্টিস্ট বাদে, সেটা হচ্ছে আমি মানে আর্ট ডিরেকশন। মানে একটা স্ক্রিপ্ট পড়ে ডিরেক্টরের মত নিয়ে স্ক্রিপ্টের অনুযায়ী গরিব লোক, বড় লোক, মধ্যবিত্ত সে আসলে কি আমরাই তো ফুটিয়ে তুলি। 1960 সাল, 90 সাল, 92 সাল, 2000 পিরিয়ডিক ব্যাপার, সেটা তো আমরাই করি। তবেই না তুমি বুঝতে পারবে কোন সালে আছো। যদি একটা আর্ট ডিরেক্টর বা একটা প্রোডাকশন ডিজাইনার যদি সে সালটাকে না তুলতে পারে, গল্পে যদি না সে ঢুকতে পারে, তাহলে তুমি কি করে বুঝবে 2000 সালে আছো না তুমি 1800 সালে আছো? মানে ব্যাকগ্রাউন্ডটা কী হবে, মানে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা কী হবে, মানে সেই ভদ্রলোক কতটা রিচ, কতটা গরিব, আমরাই তো তৈরি করব, তবে তো ক্যামেরা খুললে দেখা যাবে। এবং যে চরিত্রটা হয়তো কি নিয়ে বই পড়ছে, সেই বুক কেসটা কী সব বই সাজানো রয়েছে, 100 বার। কারণ সেই ভদ্রলোকের চরিত্র কি, সেট দেখলেই তো বোঝা যাবে যে সেই ভদ্রলোকটা এডুকেটেড না মূর্খ, না রিস্কাওয়ালা, না বিজনেসম্যান, না কর্পোরেটে চাকরি করে, কি করে। তো সেটা তো আর্ট ডিরেকশনে না দেখলে বোঝা যাবে না। তো আমরাই গুরুত্বপূর্ণ, বাট আমরাই কিন্তু কিছু নেই। এটা কেন, মানে এটার কোনো কারণ কি তোমার মনে হয়? যে তোমরা কি খুব একটা সামনে আসো না বলে কি আর্ট ডিরেক্টররা সামনে আসি না ঠিক, কিন্তু মিডিয়ারা না আর্ট ডিপার্টমেন্টকে ঠিক অতটা পাত্তা দেয় না। ওরা না গ্ল্যামার জগতের পেছনেই ছুটে বেড়ায়, আর্টিস্টদের পেছনে ছুটে বেড়ায়, ডিরেক্টরদের পেছনে ছুটে বেড়ায়। দেখবে প্রডিউসাররাও অনেক সময় পেছনে থেকে যায়, কিন্তু শুধু আর্টিস্ট নিয়েই ওরা ব্যাপারটা চিন্তাভাবনা করে। আর যে সিনেমা করতে গেলে যে 30টা ডিপার্টমেন্ট আছে তাদের নিয়ে ভাবে না। এটা তোমাদেরও ব্যর্থতা, এটা তোমাদেরও না ব্যর্থতা স্বীকার করা উচিত। আমি তো আজকে এসেছি, তুমি আজকে এসছো, আমাকে আগে ধরেছো, তার জন্য ধন্যবাদ। বাট কিন্তু আরও না 30টা ডিপার্টমেন্ট আছে, 30টা ডিপার্টমেন্টকে খুঁজে বের করো। সেই 30টা ডিপার্টমেন্ট কী, তারা কি করে, তাদেরকে খায় না মাখে, সেটা দেখো, দেখলে মনে হয় ভালো হবে। আমারও এটা মনে হয় যে সিনেমা মানে তো শুধু হিরো হিরোইন বা প্রডিউসার বা ডিরেক্টর নয়, এর বাইরেও যে তুমি যে ডিপার্টমেন্টের কথা বলছো, এই যে তুমি যে কথাটা বলছো যে যে একটা উপেক্ষিত, এটা কি কোথাও কষ্ট হয়? যে হ্যাঁ, 100 বার কষ্ট হয়। কারণ না একটা ছবি বানাতে গেলে, একটা ভালো মুভি বানাতে গেলে আগে ডিরেক্টর, ক্যামেরাম্যান, প্রডিউসার, তারপরেই যে ডিপার্টমেন্টটা আসে না, সেটা হচ্ছে আর্ট ডিরেক্টর ডিপার্টমেন্ট আসে। কিন্তু আমরা কোথাও দেখি না। আমাদের অনেক সময় অনেক মুভি বেরোয়, একটু নাম না করলে না তার নামটাই দেয় না। এটা খুব কষ্টজনক ব্যাপার, খুঁজেও পাওয়া যায় না, খুঁজেও পাওয়া যায় না। কারণ আমরা হয়তো নাম করেছি বলে আমার হয়তো প্রত্যেকটা ছবিতে আমার নাম থাকে। তপনদা কিন্তু ফেমাস, মানে প্রত্যেকটা ছবির যদি আপনারা আর্ট ডিরেকশনে ওই যেটা ডেসক্রিপশনে দেখেন বা পোস্টারে দেখেন, তপনদার নাম কিন্তু পাবেন, তাই? হ্যাঁ, হয়তো পাওয়া যায়। আবার এমন একটা ব্যাপার তৈরি হয়েছে যে আমার ছবি বেরোলে কিছু আছেন আমার ফলোয়াররা, তারা বলে তপনদার ছবি বেরিয়েছে, চল মুভিটা দেখি, তার মানে কিছু পাবে, এরকমও আমার আছে। কিন্তু তবুও দেখি আর্ট ডিপার্টমেন্টটা না ওই ছাগলের তৃতীয় সন্তান। খুব খারাপ লাগে গো, খুব খারাপ লাগে এটা। আচ্ছা, এটা তুমি কাজটা কীভাবে শিখলে, বা তুমি ফার্স্ট কীভাবে, মানে বাংলা ছবি তো তুমি মনে করেছো, তো ওই জায়গাগুলো একটু বলো। যে দেখো, কাজ শেখা বলতে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকতে গেলে আগে আমাদের একটা অবজারভার পিরিয়ড বলে হয়। অবজারভার থেকেছি, অ্যাসিস্ট্যান্ট থেকেছি, তারপর আমি আর্ট ডিরেক্টর। তো এই মুহূর্তে আমি মুম্বাইতে কাজ করছি। আমার হিন্দি ছবি পিআই মিনা, তুমি পিআই মিনা আমি করেছি, এবং প্রপারই আমি এই মুহূর্তে আমি একটু মুম্বাই নিবাসী। আমি এই আজকে আমার ছবিটা রিলিজ হচ্ছে বেলাইন,
তো শ্রমিককে ধন্যবাদ যে শ্রমিক আমাকে পছন্দ করেছে, হরিত রত্নজি মানে আমাদের স্যারজি পছন্দ করেছে যে তপন শেঠি পারবে, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ওরা আমাকে বলেছিল আজকে আসতে, আমি তাই কালকে রাত্রিবেলাই মুম্বাই থেকে কলকাতায় এসেছি আমার এই ছবিটার জন্যই। আজকে এদেরকে অসংখ্য ধন্যবাদ। বেলাইন ছবিতে অ্যাকচুয়ালি আর্ট ডিরেকশনটা কতটা টাফ ছিল, মানে বেলাইনে লাইনে আর্ট ডিরেকশনটা খুবই টাফ ছিল, কারণ শ্রমিক একটু খুঁতখুঁতেও যতক্ষণ না পারফেক্ট হবে ও ছেড়ে কথা বলবে না, ও এরকমই একটু আর কি। মানে এটা হয়তো ওর জন্য ভালো, এটা আমার জন্যও ভালো, আমিও আমার পারফেক্টটা দেবো। হরিতজি তিনিও সেরকম, তিনি টাকা পয়সা দিয়ে দিলেও তিনি কিন্তু চাইতেন তার কাজটা যেন সঠিক হয়। আর মজার ব্যাপার, আমরা এই কাজটা যখন করেছিলাম না, এই কাজটা যে ঘরটায় করেছিলাম সেই কাজটা না হতে হতে যে কোনো কারণে হোক বন্ধ হয়ে যায়, তারপরে আবার সেম সেট প্রায় 1 মাস পরে করতে হয়েছিল। মানে সেম পরান্দার শেড একটা দেখতে পাবে, সেই পরান্দার শেডটাকে আমাকে হুবহু নকল করতে হয়েছিল টেকনিশিয়ান স্টুডিওতে। তার মানে এটা আরও টাফ। পরান্দার সিনেমাটা দেখলে দেখবে পরান্দার ঘরটা একটু সম্পূর্ণ হাটকে, অন্য ধর্মী, তো সেটাকে আবার রিকনস্ট্রাকশন করা খুব টাফ। আচ্ছা, যে ধরনের পিরিয়ডিক ছবি এখন দেখা যাচ্ছে ভীষণভাবে হচ্ছে, এই পিরিয়ডিক ছবিতে কি ওই সেটটা নির্মাণ করা, ওই যে আনুষাঙ্গিক যে বিষয়গুলো সেগুলো করাটা কি অনেক বেশি চ্যালেঞ্জিং? 100বার এখনকার যে সব ছবি যেটাকে আমরা বলি হার্ডকোর কমার্শিয়াল, তাদের থেকে না পিরিয়ডিক্যাল মুভিগুলো খুবই টাফ। তার কারণ আর ম্যাক্সিমাম ভাগ্যের ব্যাপার, আমার না পিরিয়ডিক্যালগুলোই আমার ভাগ্যে বেশি পড়ে, আর আমি সেটা খুব চ্যালেঞ্জিংয়ের সাথে আমি উতরে যেতে পারি মনে হয়, সেই জন্যই হয়তো আসে। আমার পরপর যা ছবি আছে প্রায় 120খানার মতো ছবি হয়ে গেল, 80% পিরিয়ডিক্যাল। আমি পিরিয়ডিক্যাল করতেই ভালোবাসি মনে হয়, আমি জানি না। আর ডিরেক্টররা ভাবে পিরিয়ডিক্যাল, তাহলে তপন শেঠকে ধরে নিয়ে আমাকে খোঁজে সবাই। তুমি বলিউডে কাজ করেছো, মানে বলিউডে করছো তুমি বলে মুম্বাই নিবাসী, এবং পরপর আমার এই মুহূর্তে 2024-এ হয়তো ভগবান না করুক, ভগবান যদি ঠিক সহায় থাকে, 5-6খানা ছবি আছে মুম্বাইতে। তুমি এটা কি এই যে কলকাতা বাংলা ছবি ছেড়ে যে যে বোম্বেতে কাজ করছো, এটা কি আর্থিক প্রয়োজন বা এটার কি কোনো ব্যাপার রয়েছে? আর্থিক প্রয়োজনের থেকে যে খুলে কথা বলছি, আমি খুলে কথা বলছি, আমিও খুলে কথা বলছি, আর্থিক প্রয়োজনের থেকে আমাদেরকে যে টাকাগুলো দেওয়া হবে বলা হয় না, লাস্ট অবধি সে টাকাগুলোর আমরা মুখ দেখতে পাই না, এটা একটা যন্ত্রণার কারণ। সেই যন্ত্রণা থেকেই ছাড়ছি বলতে পারি। আর্ট ডিরেকশনের কেমন মানে পরিবেশটা যা দেবে বলে তাই দেয়, এবং কয়েক গুণ বেশি তো নিশ্চয়ই, কিন্তু এখানেও আমরা শান্তিতে ছিলাম। কিন্তু এখন বেশ কিছু প্রডিউসার এসেছে, তারা না মানে জুতো মানে টাকা আনতে গিয়ে জুতো ছিলে যায় গো আমাদের। সেই জন্য এখন অনেকে আমাদের আর্ট ডিরেকশন যারা করে তারা খুব কষ্টে আছে, খুব। আমি তাদের সাথে একমত, হয়তো তারা চ্যালেঞ্জটা নিতে পারেনি তাই বেরোয়নি, আমি বেরিয়েছি, দেখি চেষ্টা করি না, নিশ্চয়ই পারবো, না পারলে আবার আমার জায়গায় আমি ফিরে আসবো। তুমি কাছের মানুষের দেবের সাথে কাজ করেছিলে? হ্যাঁ করেছিলাম, ভালো। দেব খুব ভালো ছেলে, ট্যালেন্টেড ছেলে, ওর ছবিগুলো এখন একটু অন্যরকম করার চেষ্টা করছে, খুবই ভালো কাজ করছে, ওর জন্য শুভেচ্ছা থাকলো। বোম্বাদা তো একদম বলার কিছুই নেই, বোম্বাদা নিয়ে আমার আলোচনা করাটাও খুব বাতুলতা মাত্র। বোম্বাদা যথেষ্ট ভালো লোক, ভালো মানুষ, সেটা আমরা খুব মজা করেই কাজ করেছি। প্রডিউসার বা অভিনেতাদের ড্রিম একটা জায়গা থাকে যে আমার এইটা হচ্ছে আমার ড্রিম স্টোরি, মানে এটা বলার আছে, বা হিরোদেরও ড্রিম রোল যে এই রোলটা আমার করার জন্য সে অনেক বছর ধরে অপেক্ষা করছে। আর্ট ডিরেক্টরদের কি এরকম কি কোনো আছে ড্রিম যেটা? সত্যি কথা বলতে কি জানো, ধরুন এখন যে নতুন নতুন বেশ কিছু ডিরেক্টর আছে, তার মধ্যে বেশ কিছু ভালো, আবার বেশ কিছু না, এসেই তারা নিজেদেরকে সত্যজিৎ রায় মনে করার চেষ্টা করে, সেটা না, ওদের মাটিতে পা পড়ে না, তাই ওরা খুব তাড়াতাড়ি হারিয়ে গেছে। আর বেশ কিছু আছে যারা না সত্যি কাজটা করতে ভালোবাসে, তারা কিন্তু টিকে আছে। আচ্ছা, সত্যজিৎ রায়ের সময় মানে বংশী চন্দ্রগুপ্ত, লোকে তো বলে বংশী চন্দ্রগুপ্তের সাথে আমার কাজের মিল আছে, জাস্ট টাচুড মানে বলে লোকে, আমি না তখন গর্ব ফিল করি, আমি গর্ব ফিল করি। এটা কি তোমার কি কোনো ইনফ্লুয়েন্স রয়েছে, মানে তুমি যখন আর্ট ডিরেকশন করো? মানে সেরকম না, সেরকম ইনফ্লুয়েন্স কিছু নেই, কাজ করতে করতে কেউ না, দেখো পৃথিবীতে আমরা যখন কাজ করছি না, আমাদের বাপ কাজ যেটা মানে আমাদের অনেকে অনেক কাজ করে চলে গেছে, তো কাজ করলেই এমনিই মিলে যাবে। আমরা নতুন কিছু করছি না, ওইগুলোকেই তো ভেঙে ভেঙে খাচ্ছি আমরা। আমি নতুন কি করব বলো তো, একটা বেডরুম ড্রয়িং রুম যাই বানাবো, কেউ না কেউ কিছু করে গেছে, তার মধ্যে থেকে যতটা স্বতন্ত্রভাবে করা যায় সেটাই আমরা চেষ্টা করি। হ্যাঁ, এটা তো খুব কমন, মানে ধরো একটা বেডরুম সাজানো, বা তার মধ্যেও তোমার মুন্সিয়ানাটা কীভাবে মানে তার মধ্যেই মুন্সিয়ানা প্রকাশ করাটাই তো তপন শেঠ, সেই জন্যই তো লোকে আমাকে ডাকে। নিশ্চয়ই আমার মধ্যে কিছু আছে যেটা ওরা পছন্দ করে, তাই আমাকে ডাকে। আমি তোমার থেকে জানতে চাই যে আর্ট ডিরেকশন করে এই মুহূর্তে কেউ যদি আর্ট ডিরেকশনটাকে প্রফেশন হিসেবে নেয়, সে কি তার জীবনটা ভালোভাবে মানে করতে পারবে? যদি সে ভালোভাবে কাজ শিখে আসে, মন দিয়ে ভালোবাসে, ও না খেয়ে মরবে না, ও বেশি খেয়ে মরবে। এই কাজটা শিখবে কোথায়? মানে
আমাদের কাছেই আসলে হয়, আর্ট কলেজ পাস হলে ভালো হয়। আমরা যারা কাজ করছি ইন্ডাস্ট্রিতে তাদের কাছে এসে আগে অবজারভার হিসেবে কাজ করুক না, করলেই শিখে যাবে মন থাকলে। একটা জিনিস মাথায় রাখতে হবে, নতুন যারা আসবে আসার সময়টা বাড়িতে বলে আসতে পারবে, যাবার সময়টা বাড়িতে বলে আসবে না, তাহলে সে কাজ শিখবে। আর যদি বলে আসে যে আমি এই যাচ্ছি আবার চলে আসবো, তাহলে তার জন্য এই ফিল্ম ইন্ডাস্ট্রির আর্ট ডিরেকশনটা নয়। কেন এটা নয়, কেন এটা যদি বলো? কেন নয় তার কারণ, মানে বাড়ি থেকে আসবে কিন্তু সে কখন যাবে সে জানে না। কখন আসবে না সে জানে না, যদি এটাকে মেনে নিতে পারে তাহলে ও আর্ট ডিরেকশনে করে খাবে এবং বেশিই খাবে, ও ভালোভাবে বাঁচবে। তার কারণ আর্ট ডিরেকশনটা এমন জিনিস, আমরা আগে যাই সবাই লাস্টে আসি। তার কারণ সেট তৈরি করা থেকে মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আর্ট ডিপার্টমেন্টের কাজ। তো তার মানে কি, আমাদের কোনো টাইম বাউন্ডিং নেই, আমাদের কোনো টাইমে ধরা বাঁধা নেই। তো সেই কারণে মনে হয় না যে ব্যক্তিগত, মানে প্রত্যেকটা মানুষেরই তো একটা ব্যক্তিগত জীবন রয়েছে। তুমি যে কথাগুলো বলছো যে কোনো টাইমের বাউন্ডারি নেই, এটা কখনো তুমি তো অনেক দিন ধরে কাজ করছো, যে ব্যক্তিগত জীবনটা হ্যাম্পার হয়ে যাওয়া এটাও তো একটা ব্যাপার। না না, একদম ভুল কথা, ভুল কথা। তোমার তো কাজ সারা মাস থাকে না, যখন কাজ শেষ হবে না তখন তুমি তোমার ব্যক্তিগত কাজগুলো করো না, পরিবারকে সময় দাও না। কে বলেছে পরিবারকে সময় দেবে না? কিন্তু যদি তোমার টাকা না থাকে তুমি পরিবারকে সময় দিয়ে ঘোড়ার ডিম করবেটা কি? টাকা থাকলে না তবে পরিবার, হ্যাঁ না? তো তুমি কাজটা করো, যখন তোমার কাজ শেষ হয়ে যাবে তারপর পরিবারকে তুমি সময় দাও, দেখবে পরিবার ঠিক থাকবে। আমার পরিবার থাকছে না, যথেষ্ট ভালো আছে, স্বাচ্ছন্দ্যে আছে, এমনি হ্যাপি, মানে এখনো অবধি সত্যি কথা বলতে কি তোমরা জানো না, আমি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেই আমার মেয়েকে বিদেশে পড়াশুনো করাচ্ছি, দারুণ একটা অ্যাচিভমেন্ট, যেটা অনেকের কাছে স্বপ্ন, কিন্তু আমি সার্থক করেছি। তার কারণ আমার আশেপাশে মানুষগুলো না সত্যি খুব ভালো, খুব হেল্পফুল। আর যেটা ব্যাপার, মানুষ স্বপ্ন দেখলে ফিল আপ করতে পারে। নিশ্চয়ই আমি তো এই আর্ট ডিরেকশনের উপর দাঁড়িয়ে করেছি, তাহলে কেন হবে না? কে বলেছে হবে? আর্ট ডিরেকশনটা একটা সিরিয়াস প্রফেশন হিসেবে সিরিয়াস প্রফেশন নেওয়া মানে এটা কি, নিলেই হবে। ওই যে বললাম, আসার সময় বলে আসবে আমি আসছি, যাওয়ার সময় কখন যাবে যদি তুমি না বলে আসো তাহলে তুমি পারবে, তুমি তোমার সমস্ত স্বপ্ন ফিল আপ করতে পারবে এই ইন্ডাস্ট্রির বুকে দাঁড়িয়ে। কি নতুন আর্ট ডিরেক্টরের জন্য কি সিনিয়র একজন আর্ট ডিরেক্টরের একজন মানে সতর্কবার্তা বা? একদম একদম একদম, আমি নতুন যারা আসবে তাদেরকে বলবো একটাকে মূল মন্ত্র করো, সেটা হচ্ছে বাড়িতে মা বাবা যে পরিবার থাকবে তাকে বলে আসবে, মা আমি কাজে যাচ্ছি কিন্তু কখন আসবো আমি জানি না। এইটাকে যদি মূল মন্ত্র করতে পারো, তোমাকে কেউ আটকাতে পারবে না, ভবিষ্যৎ তোমার থাকবে। যদি বলো এরকম একটা আড্ডা মেরে বা তুমি ইন্টারভিউ দিয়ে কেমন লাগলো? এই প্রথম আমি কোনো চ্যানেলকে দেখলাম আর্ট ডিরেক্টরের ইন্টারভিউ নিল, তার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই তোমাদের চ্যানেল শ্রীবৃদ্ধি হবে, আমি এই কামনা করি।